অন্ধকারের দিকে যাচ্ছে। এই দেশে কোনো সরকার আছে কি নাই, এই দেশে ভবিষ্যৎ কি, আপনি দেখেন বাঙালি খুব একটা দুর্ভাগা এবং হতভাগা জাতি। হাজার বছরের ইতিহাস বলে, হাজার বছরের মধ্যে কিন্তু বাঙালি কোনোদিন স্বাধীনতা দেখে নাই। যদিও সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং হুসেন শাহ এবং বাংলার 12 ভূঁইয়া ইশাকার নেতৃত্বে 200 বছর দিল্লির শাসন থেকে আমরা মুক্ত ছিলাম, বাঙালি স্বাধীন ছিল বলে বলা হয়। সেটা হলো সেই স্বাধীনতা যে স্বাধীনতা মধ্যযুগে মানুষকে দেওয়া হতো বা মানুষ ভোগ করত। তারপর আমি বলবো প্রায় 200 বছর বাঙালি দিল্লির শাসন মুক্ত ছিল। বাংলার স্বাধীনতা, বাংলার রাজধানী ছিল সোনারগাঁয়ে। এরপরে আবার মুঘলেরা এই দেশ দখল করলো। মুঘলদের হাত থেকে মূলত 1757 সনে আমার বাংলা পরাধীন হয়ে গেল। কাদের হাতে? ব্রিটিশদের হাতে। ব্রিটিশের রাজ্যে তখন সূর্যাস্ত যায় না তাদের সাম্রাজ্যে। সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাতে আমার দেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হল। প্রায় 190 বছর আমরা যে অত্যাচার সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, আমার দেশের সম্পদ যেভাবে লুণ্ঠিত হয়ে 7 সমুদ্র 13 নদীর পারে জাহাজে ভরে নিয়ে গিয়েছে সেই লর্ড ক্লাইভেরা, হেস্টিংসরা, এগুলো চিন্তা করলে এখনো আমি আটকে উঠি। এক সময় আমার দেশকে বলা হতো সোনার বাংলা। আসলে এই অঞ্চলের মধ্যে, পৃথিবীর এশিয়ার মধ্যে, পূর্বাঞ্চলের মধ্যে বাংলাই ছিল শ্রেষ্ঠ সম্পদশালী দেশ, যেখানে টাকা ছাপানো হতো। মহাতব চাঁদ জগৎ শেঠ ছিল সেই টাকা ছাপানোর কারখানার মূল ব্যক্তি। সেই যে বাংলাদেশ, সেই বাংলা পরাধীন হয়ে গেল। আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করল এবং সেই যুদ্ধ প্রথম থেকে শুরু হলো বাংলায় তিতুমির, হাজী শরীয়তুল্লাহ। পরবর্তী সময়ে এই বাংলায় যুদ্ধ হলো, দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করলো সুভাষের মতো দেশপ্রেমিকেরা। ভারতবর্ষ এবং বাংলার স্বাধীনতার জন্য তারা এই দেশের স্বাধীনতা দেখে যেতে পারে নাই। একটা মেকির স্বাধীনতা আমাদের জীবন এসেছিল 47। মেকির স্বাধীনতা আমি এই কারণে বলবো যে এই ধরনের একটা দেশ, ভৌগোলিক দেশ, কোন সময় একত্রে একসাথে থাকতে পারে না, স্বাধীন হতে পারে না। কারণ একটা দেশ থেকে, একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চলের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। সেই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হলো, সেই 47 থেকেই বাঙালিদের কপালে দুর্ভোগ নেমে আসলো। এবং সেই দুর্ভোগের প্রধান কারণ প্রথম শুরু হলো ভাষা থেকে। যখন তারা বলল তাদের উর্দু ভাষা আমাদের উপরে, পাঞ্জাবিদের উর্দু ভাষা বা পশ্চিমাদের উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দিবে, তখন এই যারা পাকিস্তান আন্দোলন করেছিল আমাদের পূর্বপুরুষ, তাদের মধ্যে সম্বিত ফিরে আসলো। এবং 48 সনের 11ই মার্চ থেকে যে আন্দোলন শুরু হলো, 52 সনের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের যে পরিসমাপ্তি হলো, এবং তখনই বাঙালি জাতীয়তাবাদের আবার নতুন করে উন্মেষ ঘটলো। সেই 52, 62, 64, 66, 69, 70, 71 এর মুক্তিযুদ্ধ, এই যে 52 সন থেকে ধরে 71 সন পর্যন্ত প্রায় 20 বছরের যে একটা দীর্ঘ পথ পরিক্রমা, যে পথ পরিক্রমায় আমাদের ছেলেরা রক্ত দিয়েছে। ভাষা আন্দোলনে বরকত, সালাম, জব্বারেরা, 62 শিক্ষা আন্দোলনে বাবুল, ওয়ালিউল্লাহরা, 64 শিক্ষা আন্দোলনের শহীদরা, 66 6 দফা আন্দোলনে মনু মিয়া সহ শত শত শহীদ, 69 গণ অভ্যুত্থানে আসাদ, মতিউরেরা, এই যে রক্ত দিল, সেই রক্তের সাগরেই স্লোগানে স্লোগানে বিচ্ছুরিত হলো বাংলার পূর্বাকাশ। সূর্য উদয় হওয়ার সময় আসলো। যে স্লোগানের মূল শুরু হলো 6 দফা আন্দোলন থেকে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। 69 গণ অভ্যুত্থান থেকে তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। এবং সেই যে বাংলার এই স্লোগানগুলোর মধ্যে দিয়ে এই বাংলার পূর্বাকাশে রক্তিম সূর্য উদিত করার জন্য বাঙালি জাতির যে প্রচেষ্টা, বাঙালি জাতির যে নিরন্তর সংগ্রাম,
আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। 1964, 66, 69, 71 সনে সেই আন্দোলনের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, এবং জড়িত ছিলাম বলে আমি দেখেছি ধীরে ধীরে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের পথে ধাবিত করার জন্য কি করে ছাত্র সমাজ তৎকালীন নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে, তখন বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় ছিলেন 67 সন থেকে 69 সন পর্যন্ত, আওয়ামী লীগ ছাত্রলীগ কিভাবে বাংলার মানুষকে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে নিয়েছে, এবং তারই ফলশ্রুতিতে 69-এ 11 দফা আন্দোলনে আইয়ুব খান চলে গেল, এহিয়া খান আসলো, এহিয়া খান এসে 70 সনে নির্বাচন দিল। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা মার্কা সারা পাকিস্তানে নিরঙ্কুশ জয়লাভ করলো। সেই জয়ের মধ্য দিয়ে যখন বাঙালিরা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা পাবে, তখন পাঞ্জাবিদের চক্রান্তে, ভুট্টোর চক্রান্তে তৎকালীন প্রেসিডেন্ট এহিয়া খান ভোটের রিজাল্ট, গণতন্ত্রের রিজাল্টকে অস্বীকার করলো। ক্ষমতা তখন বঙ্গবন্ধুর হাতে বা আওয়ামী লীগের হাতে দিতে দেয় নাই। সেই কারণেই সেদিন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ সেই 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত যে সংগ্রাম, তার পদে পদে 7ই মার্চের সেই এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, অথবা আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব বন্ধ করে দিবে, আমরা ভাতে মারবো, পানিতে পারবো, গেরিলা যুদ্ধের এই যে কৌশলগত আহ্বান, সেই আহ্বানের মধ্য দিয়ে বাঙালি জাতি এমন এক পর্যায়ে উপনীত হলো যে 25 মার্চ সন্ধ্যার সময় এহিয়া খান বাংলাদেশ থেকে পালিয়ে গেল এবং পাকিস্তানের সৈন্যরা আমাদের উপরে আক্রমণ করল। সেই আক্রমণের প্রত্যুত্তরে আমরা বাংলাদেশের সেই পুলিশ, সেনাবাহিনী, ছাত্র, যুবক আমরা অস্ত্র তুলে নিলাম। 9 মাসের যুদ্ধে আমরা 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, হাজার হাজার সোনার সংসার পরে ছারখার করার বিনিময়ে একটা বিরান ভূমি বাংলা পেলাম। রক্তের সাগরে পাকিস্তান ডুবে গেল, পূর্বাকাশে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত। আপনি যেই ইতিহাসটুকু বললেন 10 মিনিটে, পুরো সেই সুলতানি আমল থেকে স্বাধীন বাংলা পর্যন্ত, এখন বলা হচ্ছে এই যে বয়ানটি আপনি দিলেন, বলা হচ্ছে এটা আওয়ামী লীগের বয়ান। ইতিহাস কি কখনো কোনো দলের বয়ান হয়? বলা হচ্ছে যে এই যে আমার মুক্তিযুদ্ধ, 71-এর যে ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, এগুলি আওয়ামী লীগের বয়ান। আমি আপনাকে একটা কথা বলি, এখন আমাদের সুস্পষ্ট করে বলার সময় এসেছে। যারা মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে অস্বীকার করতে চায়, যারা 72-এর সংবিধানকে বলে আওয়ামী লীগের ম্যানিফেস্টো, যারা 71-কে অস্বীকার করতে চায়, এখন খুব সুস্পষ্টভাবে বলার সময় এসেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধ যারা চায় না তাকে মাকে চায় না। মা হইল বাংলার মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট চিরেই বাংলাদেশ, রক্তাক্ত বাংলাদেশ বেরিয়েছে। কাজে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হইতে পারে না, বাংলাদেশের মন্ত্রী হইতে পারে না, বাংলাদেশের নেতৃত্ব আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোনো দেশের এজেন্ট। আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোনো দেশের এজেন্ট। এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না, তাদের পূর্বপুরুষের রক্তে কালি মাছ। তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই কথা বলছে। কারা বলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই। আমি গত পরশুদিনের আগের দিন, পরশুদিন 9 তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে, এবং সেখান থেকে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম সহ, জয়নাল আবদিন সহ, আমি সহ, আমরা সবাই, সাবেক এমপি এবং বিরোধী দলের নেতা হারুনুর রশিদ সহ, আমরা সবাই একযোগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা 71-এর রাজাকারের বংশধর।
এরা আলবদরের বংশধর। এদের এই দেশে শাসন করার বা রাজনীতি করার কোনো ধরনের অধিকার নাই। আমরা এই কথা খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই। আর বলেন, এখন ধরেন যেই আপনি আপনি আপনার 10 মিনিটের ইতিহাসে সব জায়গায় পরতে পরতে এই দেশের ছাত্ররা যে এই আন্দোলনগুলোকে নেতৃত্ব দিয়েছে, তারাই ছিল মূল শক্তি আমার অধিকার বাস্তবায়নে, আমার স্বাধীনতা অর্জনে। কিন্তু আজকে যেই ছাত্রদেরকে আমরা নেতৃত্বে দেখছি, যেই ছাত্ররা বলছে 72-এর সংবিধান মানি না, 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের বয়ান, এটি আওয়ামী লীগের বয়ান, এটি তারা মানে না, এই ছাত্ররা তাহলে কারা? এই ছাত্ররা কি আপনাদের সেই উত্তরাধিকার, যারা আপনারা একদিন স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছিলেন? এখন এরাও তো বলছে যে তারাও দেশের জন্য স্বাধীনতা এনেছে, 24-এ তারা নতুন স্বাধীনতা এনেছে। ছাত্ররা কারা? আপনি কি এই ছাত্রদেরকে বলবেন যে তারা ওই রাজাকারের বংশধর? আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলি, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধের তুলনা করে, আমি ওই দিন আমার বক্তৃতায় বলেছি, বিড়ালকে দেখতে কিন্তু বাঘের মতোই দেখা যায়, বলা হয় বাঘের মাসি নাকি বিড়াল। 71-এর মুক্তিযুদ্ধ হলো বাঘ, আর 24-এর যে যুদ্ধ, যেটাকে গণঅভ্যুত্থান বলা হয়, এটাকে যদি তারা মুক্তিযুদ্ধ বলতে চায়, তাইলে আমি বলবো এটা হলো বিড়াল। বাঘ আর বিড়াল এক জিনিস না। 2 নম্বর হলো এরা কারা? যারা বলে যে 24 তারিখে তারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ছিল ছাত্র শিবির। আমি বলবো ছি, আমি যদি জানতাম ছাত্র শিবির ওই 5ই আগস্টের সংগ্রামের ভ্যানগার্ড, আমি যাইতাম কিনা 1000 বার চিন্তা করতাম। যদিও শেখ হাসিনার শাসন সম্পর্কে আমার সাংঘাতিক ধরনের তার শাসনকে উৎখাত করার জন্য আমার সাংঘাতিক প্রচেষ্টা ছিল, তারপরে শিবির যে আন্দোলনের ভ্যানগার্ড, এটাই যদি সত্য হয়, তাহলে সেই আন্দোলনে আমি ছিলাম না, বাবা আমি নাই, বা যদি গিয়েও থাকি সেটা আমার ভুল হয়েছে বলে আমি মনে করব। সেই আন্দোলনের ভ্যানগার্ড শিবির না, যারা বলতেছে তারাও না। সেই আন্দোলনের ভ্যানগার্ড ছিল বাংলাদেশের জনগণ। হাজার হাজার লাখ লাখ মানুষ যারা এসেছে, তারা এরা না, তারা এসেছে একটা আমি কি বলবো, প্রতীকী একটা নেতৃত্বের মধ্যে দিয়ে। বলা হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, কেউ দেখতে চায়নি কোন ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, শুধু জানছে ছাত্ররা ডাক দিয়েছে, লাখে লাখে মানুষ এসেছে। ওই যে 15 বছরের শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে সাংঘাতিক ধরনের রাগ, ঘৃণা, কারণ 3টা ইলেকশন, 14 সন, 18 সন এবং 24 সন। 14 সনে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গেল, 153টা সিট উনি নিজে নিয়ে নিলেন বিনা ভোটে। তারপরে 18 সনে দিনের ভোট রাতে করলেন, মানুষে বলে এটা নিশিরাতের ভোট হলো। তারপরে 24 সনে আমি আর ডামির ভোট হলো। এটাতে মানুষ এত বেশি রাগান্বিত ছিল, এত বেশি শপথে বলি আনছিল যে আজরাইল আসলেও শেখ হাসিনাকে আমরা তাড়াই দিব। সেই জায়গাটাতে গিয়া মানুষ এখন হোঁচট খেয়েছে কিনা, তাদের বিশ্বাসের এখন অবমাননা হয়েছে কিনা, তাদের বিশ্বাসকে নিয়ে কেউ খেলা করছে কিনা, তারা যদি মনে করে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড এবং তারা ছিল নেতা, তাইলে বাপের বেটা তারা এখন একটা মিটিং ডাকুক, দেখি কত লোক হয়, কারা যায়, যে আমরা ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বে আন্দোলন করছি, আছেন আপনারা আমাদের সাথে, দেখি কত লোক যায়। কাজে আমি মনে করি এখন তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা আগে যে কথা বলে মানুষকে সাথে নিছিল, আর এখন যে কথা বলছে, দুইটার মধ্যে যোজন ফারাক। এবং দিনে যে কথা তারা বলছিল, রাতে তারা সেটা অস্বীকার করছে এবং তাদেরকে বলা হয় মুনাফেক। ওই দিন আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, একজন মৌলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করছে, তার বাড়ি সিলেট, ও বা ফজলু মিয়া, আপনারা যে কইলেন 5ই আগস্ট বিপ্লব করছেন, 5ই আগস্টে তো আপনারা এই কথা কইছেন না, দিনে রাইতে তো আপনারা এক কথা বলেন নাই, তা আপনারা তো মুনাফেক।
ফেসিস্ট বেশি খারাপ না মুনাফেক বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে? এই প্রশ্নগুলো এসেছে বলেই এখন বাংলাদেশে একটা কুয়াশা সৃষ্টি হয়েছে। আপনাকে বললাম অন্ধকারের দিকে যাচ্ছে। এই দেশে কোনো সরকার আছে কি নাই, এই দেশে ভবিষ্যৎ কি, এটা কিন্তু মানুষ বুঝতে পারতেছে না। মানুষ খুব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আছে। কিন্তু একটা জিনিসের মধ্যে মানুষ সিদ্ধান্তের সাংঘাতিক ভাবে তাদের শপথ গ্রহণ করেছে যে মুক্তিযুদ্ধের বাইরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা মানি না। যারা এই বাংলাদেশ পাইতে চায় তাদেরকে আমরা মানি না। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলেই, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই মনে হয়। আজকে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করতেছেন, আমার বয়স অনেক বয়স হয়েছে, আমার কান্নাও আসে। কত যুদ্ধ করব? আমি 60 বছর যাবৎ রাজনীতি করি। আরো কি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এইসব মিথ্যাবাদী, জচ্চোর এবং মুনাফেকদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে কি আমার জীবন যাবে? এত বড় হাইজ্যাকিং তো আমি পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি না একটা আন্দোলনকে। এখন বলতেছে 72-এর সংবিধান ফালাইয়া দিমু, শেখ মুজিবকে আমরা এখানে ছবি পুড়িয়ে ফালাইয়া দিমু, আমরা তাকে বাতিল করে দিব, মুক্তিযুদ্ধ কিছু না। এই কথাগুলো যদি 5ই আগস্টের আগে তাদের কোনো কর্মসূচি দিত, দেখতাম কত মানুষ তাদের আন্দোলনে যায়। এখন তারা এই কথাগুলো বলছে হাতে ক্ষমতা পেয়ে, কিন্তু মানুষের ক্ষমতা চিরস্থায়ী হয় না এবং অন্যায় ক্ষমতা মানুষের ধ্বংস হতে বাধ্য। তারা ধ্বংস হবে যারা এইসব মিথ্যা কথা বলছে। এটা হলো আমার কথা।